বাংলাদেশের ভুল পারসেপশন যাইতে পারে। আপনি সময়টা পাবেন, বিএনপি অনুমতি দিয়ে ভুল পারসেপশন গেলে আপনি সেটা ক্লিয়ার করেন। হ্যাঁ, আমি যেটা বলছি, বিএনপি অনুমতি দিয়ে অফিস চালু করে নাই এবং এনসিপির অনেকেই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আসন ধরে ধরে আমি বলে দিতে পারি, সেটা আমাদের স্বাধীনতার ধারাবাহিকতা রক্ষার একটা যুদ্ধের মতো হলো 24। সো ব্যাপারটা হলো 24 তো 71 সাংঘর্ষিক না। আওয়ামী লীগ বা অন্যান্য দল থেকে মুক্ত করে সঠিক জনমানুষের ইতিহাসে স্থান দেওয়া উচিত। একটু সাইদ আব্দুল্লাহর কাছে একটু জানতে চাই, সাইদ আব্দুল্লাহ আপনি দেখেন কিনা এরকম বোঝাপড়ার সরকার গঠিত হয়েছে, এরকম মনে করেন কিনা? যেহেতু এখন এই ধরনের অভিযোগ করলে আসলে ব্যাপারটা কি, ওই যে তারা নিজেরাই যদি বলে যে এরকম বোঝাপড়ার ইলেকশন হয়েছে, তার মানে ব্যাপারটা হলো যে ইলেকশন হাসিনার আমলের মতো ইলেকশনটা হচ্ছে। ইন এ সেন্স তারা বাংলাদেশের ইলেকশন প্রসেসটাকেই এই যে ট্রানজিশনের কারণে আমরা যেটাকে গৌরব বলে জাস্টিফাই করার চেষ্টা করছি যে ও তাইলে বাংলাদেশের মানুষ খারাপ ইলেকশনের জায়গা থেকে ভালো ইলেকশনের জায়গায় উঠে গেছে, তার মানে কেউ হেরে যাওয়া মানেই আপনি অ্যাজ এ হোল ইলেকশনটা খারাপ, ব্যাপারটা তো এটা বলার কোনো কারণ নাই, রাইট? সো এই কথাটা এইভাবে বলার মিনিংটা যেটা হয় যে বিরোধিতা করার স্বার্থেই বিরোধিতা করা কিনা, এবং এইটাই যদি করা হয় তাহলে তো বাংলাদেশে আসলে গুণগত কোনো পরিবর্তন হইল না। কারণ বিরোধিতা করার স্বার্থেই বিরোধী দলের কোনো দরকার নাই। যেটা দরকার যে হ্যাঁ সরকারি দল অনেক ভুল করবে, সেটাকে একদম কনস্ট্রাকটিভলি ধরে ছিঁড়ে ফেলুক যে এটা ভুল, এটা ঠিক করা দরকার, এটা ঠিক করা দরকার। তাহলে তো নির্বাচনের এই ব্যাপারে যেমন তো অনেক সিট পেয়েছে, অ্যালায়েন্স করে তো অনেক সিট টিটি পাইলো, এটাও তো বাংলাদেশের ইতিহাসে খুব নজিরবিহীন ঘটনা। এমনকি আমাদের দু একজন তো বলেওছে খুব চমৎকার ইলেকশন হয়েছে, ওই যে সাইদ সাহেবের ছেলেও তো বলেছেন ইন দ্য মিন টাইম। সো ব্যাপারটা হইলো কি এইটাই কথাবার্তা বলাটা আসলে আমার কাছে মনে হয় যে নিজেদের ঘাড়ের পরই আসলে পাটকেল ছুঁড়ে মেরার মতো ব্যাপার হয় কিনা, আর সচেতন ভাবে বোধহয় এই ব্যাপারগুলো দেখা উচিত। আচ্ছা, সেই সাথে একটা প্রশ্ন জানতে চাই, অনেকে মনে করছে বিএনপি ক্ষমতা আসার পর আওয়ামী লীগ ফিরবে বা আওয়ামী লীগকে আওয়ামী লীগ ফিরবে বিএনপির হাত ধরে, আপনি কি মনে করেন? এক একজনের এক একটা পারসেপশন থাকতেই পারে, যার যার যেটা পারসেপশন আছে সেটা তো সে বলতেই পারে। আমি মনে করি যে অন্যায় যেগুলা হয়েছে সেগুলার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত। এই জায়গায় আপনি বিচার না করে কোনো সমঝোতা বা কোনো কিছুর ভেতর দিয়ে ভাই যাই নিয়ে আসবেন, আমি তো আগেই বলেছি আপনি একটা কালসাপকে যেভাবেই হোক দুধ কলা খাইয়ে যদি পুষেন, আলটিমেটলি কালসাপটা আপনারা কামড় দিবেই। এই জাতীয় কাজ কিন্তু অনেক জায়গায় হয়েছে ইলেকশন পারপাসে। অনেকেই মনে করেছে ভোটের জন্য এমন এমন মানুষকে পুনর্বাসন করলে বোধহয় যে ভোট বোধহয় যে বেশি পাওয়া যাইতে পারে। আমি বলছি না যে কোনো দল করেছে কোনো দল করে না, ইনফ্যাক্ট প্রত্যেকটা দলই করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, এনসিপি করেছে, সবাই করেছে। একটা বড় নেতা জোটের, তাদের জোটের একজন বড় নেতা তাহের সাহেব কুমিল্লায় তার পাশে দাঁড়িয়ে রেখে বিশাল সন্ত্রাসী একজন মানুষ, জুলাই তো বটে আরো অন্যান্য টাইমে যে কাজ করেছে, বলেছে ভাইয়ের সাথে একটু ভুল বোঝাবুঝি ছিল, এখন আর কোনো ভুল বোঝাবুঝি নাই, এরপরে ভাইয়ের যেহেতু মার্কাটা নাই এবার তাইলে আমাকে দেন, পরে আসলে তাদেরকে দিয়ে দিতে পারেন। আর ভাইয়ার আমরা একই হয়ে গেছি, যেভাবে তাকে গ্লোরিফাই করে পাশে দাঁড়িয়ে স্টেজে নিয়ে প্রোগ্রাম করা হয়েছে, তারপরে তাহের সাহেবের সাথে এনসিপির নেতা কর্মীরাও গিয়ে দাঁড়িয়ে অনেক কমফোর্টেবলি অনেক প্রোগ্রাম করেছেন, সবকিছু করেছেন। সে জায়গায় আপনাদের প্রতিবাদটা দেখলাম আর মনে হইতো যে না এটার ব্যাপারে শক্ত ভূমিকা নিয়েছেন, কিন্তু দেখা গেল যে আপনারা তো আমদুধে মিশে গিয়েছিলেন। সো এই জায়গাতে আমি বললাম না, ইয়েস কিছু কিছু জায়গায় এমন দেখেছি জামাতের সাথে মিশে গেছে, এরকম জামাতের ওই যে তাহের সাহেব যখন আওয়ামী লীগের লোকটা নিয়ে মিশে গেছেন, তখন তো এনসিপি খুব চমৎকার ভাবে তাদের পাশে দাঁড়িয়ে প্রোগ্রামও করেছে। তাহের সাহেবের সাথে প্রোগ্রাম করে নাই, এনসিপির বড় বড় নেতারা গিয়ে দাঁড়ায় নাই, প্রোগ্রাম করে নাই। এমনকি তাহের সাহেবকে নিয়ে তো কত বড় বড় স্তুতি বাক্য গাওয়া হয়েছে। আবার বিএনপিরও কিছু কিছু জায়গায় আমি দেখেছি এই কাজটা হয়েছে, লোকাল জায়গায় ভোট নেওয়ার জন্য এমনও নজির আছে বুঝছেন, যে মনে করেছে ঠিক আছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এদেরকে নিয়ে পুনর্বাসন করলে ভাবে ভালো হয়, এবং এটা করতে গিয়ে জেনুইন অনেক বিএনপির ভোট তারা পায় নাই, না পেয়ে তারা ইলেকশনও হেরেছে, এমন নজিরও আছে। তার কারণ কি ভাই, আপনার পর যারা নিপীড়নটা চালাইছে এটা বুঝে কারা জানেন? যাদের পর নিপীড়নটা হয়েছে। দেন যাদের পর নিপীড়ন হয় না, কেউ যদি মনে হয় আমি ক্ষমা করে দিলাম, ভাই ক্ষমা তো তার করা দরকার যে ভিকটিম হয়েছে, যে গুমের ফ্যামিলি, যে খুন হয়েছে, যার ব্যবসা বাণিজ্য হারিয়েছে, যার সন্তানটা মারা গেছে। এখন তারা কাছে যদি ক্ষমা না পায়, আপনি জাস্ট ভোটের জন্য বলবেন, আমি কিন্তু এটা কোনো দলকে মিন করে বলছি, সবার জন্যই বলছি, এটা বিএনপির জন্য, এনসিপির জন্য, জামাতের জন্য, সবাই মানে যার যার মতো সুযোগ নিয়েছে, যার যার মতো। এই যে সুযোগ নেওয়ার কালচার আমার কাছে মনে হয় এখনো উচিত ভাই, যারা অপরাধ করে নাই, আইডিওলজিক্যাল গ্রাউন্ড আছে, তাদেরকে আপনি রিকনসিলিয়েশনের মাধ্যমে দেখেন কিভাবে সেটেল করা যায়, কিন্তু যারা অপরাধ করেছে এটার বিচার না করে কোনো অবস্থাতে আপনি সেটেল করতে পারেন না, এটা একদম কনক্রিট। জি শান্ত ভাই, আপনাকে সেই একই প্রশ্ন যে আওয়ামী লীগকে ফেরানোর ক্ষেত্রে জামায়াত এনসিপি তাদেরও হাত আছে, যেহেতু বলছেন সাইদ আব্দুল্লাহ, বা বিভিন্ন নির্বাচনের সময় সন্ত্রাসীদের পাশে নিয়ে বক্তব্য দিয়েছেন জামায়াত নেতারা, এবং এনসিপি সেক্ষেত্রে কোনো ধরনের প্রতিবাদ করেনি। দেখেন, প্রথম এইটার উত্তর দেওয়ার আগে সাইদ আব্দুল্লাহ যেটা বললেন যে আমরা হেরে গিয়ে শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করছি, আমি কিন্তু স্পেসিফিক কেন এটা মনে হচ্ছে সমঝোতা,
এইটার জন্য স্পেসিফিক আমি কয়েকটা পার্টিকুলার উদাহরণ দিয়েছি। আমি কিন্তু এমন না যে একটা গড় কথা বলেছি, আমি নিরাপত্তা উপদেষ্টার কথা বলেছি, আশিকের কথা বলেছি, রাষ্ট্রপতির কথা, প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলেছি। সাইদ আব্দুল্লাহ চাইলে উনি বিএনপিকে ডিফেন্ড করবেন, চাইলে উদাহরণগুলো ভাঙতে পারতেন, কিন্তু উনি আমাকে কি করলেন, একটা ফ্রেমিং ফেললেন যে হেরে গেছে এই জন্য কথাগুলো বলতেন। উনি কিন্তু কোনো উদাহরণ টাচ করলেন না, এটা দুঃখজনক। কারণ সাইদ আব্দুল্লাহরা যতই বিএনপিকে সমর্থন করুক, আমরা মনে করি তারপরে যৌক্তিক জায়গাগুলোতে ওনারা আমাদের সাথে একটু কাছাকাছি একমত হলেও হবেন আর কি। ওনার কথাগুলো যৌক্তিক মনে হচ্ছে না আপনার? আমি ওনার কথাগুলো যৌক্তিক মনে হয় না, বললাম যে আমি যদি কথাটা যৌক্তিক বলি তাহলে অন্তত ওই কথাতে ওনারা অন্তত চুপ থাকবেন আর কি, সেটাকে আমাদেরকে শুধুমাত্র হেরে গেছি বলে বলছি এটা বলবেন না, এটা প্রত্যাশা করি এখন পর্যন্ত। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আওয়ামী লীগের আপনারা এনসিপি, আমি দেখেন বক্তব্যটা কিন্তু শুরু করেছি যখন আপনি প্রথম রাষ্ট্রপতির প্রসঙ্গটা বললেন, আমি কিন্তু একেবারেই বলেছি যে জামাত জোটের সাথে আমাদের যুক্তি ছিল, তারপর কিন্তু আমাদের একটা সমালোচনা দিয়ে বক্তব্য শুরু করছি। আমাদের জ্ঞান হতো এখন পর্যন্ত এনসিপি কোথাও আওয়ামী লীগের তো কোনো পুনর্বাসন করে নাই, কিন্তু আমি বলছি, কিন্তু বিএনপির আমরা দেখেছি অফিস চালু করে দিয়েছে, বিএনপির দায়িত্ব নিয়েছে, এরকম নানা ঘটনা আমরা দেখছি। এখন ভাই অফিস যেটা চালু হয়েছে একটু তাহলে আমি ভুল পারসেপশন যাইতে পারে, আপনি সময়টা পাবেন, বিএনপি অনুমতি দিয়ে ভুল পারসেপশন গেলে আপনি সেটা ক্লিয়ার করেন। হ্যাঁ, আমি যেটা বলছি বিএনপি অনুমতি দিয়ে অফিস চালু করে নাই এবং এনসিপির অনেকেই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, আসন ধরে ধরে আমি বলে দিতে পারি। সেটা হচ্ছে যে আমি যেটা বলতেছি যে আজকে একটা আমি ভিন্ন ঘটনায় একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে একটা ধন্যবাদ দেওয়া দরকার যে তিনি বাংলাদেশের মব জিনিসটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এবং এটা আজকে অফিসিয়ালি সম্ভবত মব জিনিসটা তিনি বিক্ষোভে ট্রানজিট করতে মানে রূপান্তর করতে পেরেছেন সাকসেসফুলি। যেমন দেখেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে, অর্থাৎ বিএনপির ভাষায় সালাউদ্দিন আহমেদ যেহেতু বিএনপি করলে ওটা আর মব হবে না, সেই সালাউদ্দিন আহমেদের ভাষায় বিক্ষোভ করে আজকে সরাইছে, এবং সরিয়ে এমন একজন ব্যক্তি বাংলাদেশ ইতিহাসে প্রথম যে একজন সোয়েটার গার্মেন্টসের মালিক, একজন গার্মেন্টস ব্যবসায়ীকে, যাদের সাথে মূলত বাংলাদেশ ব্যাংকের একটা দেন দরবার করে বাংলাদেশের অর্থনীতি টিকায় রাখতে হয়, এরকম একজনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে। ইন্টারেস্টিংলি আরও একটা ঘটনা আছে তার সাথে, সেটা হচ্ছে যে তিনি 89 কোটি টাকা ঋণ খেলাপি ছিলেন, এবং গত বছরে তিনি বিশেষ বিবেচনায় তিনি আবার সেটাকে 10 বছরে রিনিউ করেছেন। তার মানে একজন ঋণ খেলাপি গার্মেন্টস ব্যবসায়ীকে করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অর্থাৎ এই যে কালচারটা ছিল, ব্যাংকগুলো আসলে ধ্বংস হয়ে যেতে কেন, হাজার হাজার কোটি টাকা একসময় ঋণ খেলাপিরা এভাবে মেরে দিত টাকা, যেই টাকাটা আপনার টাকা আমার টাকা, সেই রকম একজন ব্যক্তিকে যার নিজের ঋণ খেলাপি করার এক্সপেরিয়েন্স আছে, এবং তিনি বাংলাদেশ ব্যাংকে বসে নিশ্চয়ই এই বিএনপির সকল এমপি মন্ত্রীদের নিয়ে, এই সন্ত্রাসীদের চাঁদাবাজদেরকে নিয়ে আরো ঋণ খেলাপির রাস্তাগুলো ওপেন করতে পারবেন। এইটা করেছেন একটা মানে প্রত্যক্ষভাবে একটা অসাংবিধানিক উপায়ে বলেন কিংবা আসলে মব করে, কিন্তু সালাউদ্দিন আহমেদের এটা আসলে তিনি মব আর বলবেন না হয়তো, কারণ তিনি মব শব্দের পত্রিকা আজকে দেখেছি সারাদিন বিক্ষোভ এবং হচ্ছে আন্দোলন করে সরিয়েছে এটা বলেছেন। আরো একটা ঘটনা হচ্ছে হাতিয়াতে হান্নান মাসুদ নির্বাচিত এমপি, তার উপরে আওয়ামী লীগ বিএনপি মিলে, তিনি যেখান থেকে যাচ্ছিলেন তার এলাকায় আওয়ামী লীগ বিএনপি দুই গ্রুপ মিলে তার উপরে হামলা করেছেন। এটাকেও আমরা মব বলতে পারবো না, কারণ মবের সংজ্ঞাটা এখন বদলে যাবে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো খুব দ্রুতই ঘটছে, এখন পর্যন্ত সংসদের প্রথম অধিবেশনও হয় নাই। এর মধ্যে যেই ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এবং যেই ধরনের রাষ্ট্রের দখলদারিত্ব আমরা দেখতে পাচ্ছি, এবং এর আগে তো আরো উদাহরণগুলো দেয়া যাবে, রবিউল আলমের চাঁদাবাজি নিয়ে বক্তব্য আপনারা জানেন, তারপর টুকুর কথা আপনারা জানেন যে তাদের মন্ত্রী বিদ্যুৎ ক্ষেত্রে তাদের কি ধরনের সীমাহীন দুর্নীতি ছিল। এই সমস্ত একটা আয়োজন দেখে বোঝা যায় যে রাষ্ট্রের একটা আবার নতুন লুটতরাজের একটা বন্দোবস্ত। ধন্যবাদ আপনাকে সাইদ আব্দুল্লাহ। আমার কাছে অনেকগুলো প্রশ্ন, এই মবের সংখ্যা কি পরিবর্তন হচ্ছে কিনা ওনার বক্তব্য যদি না, কিছু জায়গায় পরিবর্তন হওয়া উচিত না। ধরেন যে আমি আজকে যেটা দেখলাম, এই যে গভর্নর বা তার অ্যাডভাইসারের সাথে যেটা করা হইলো, এটা সমর্থনযোগ্য না, এবং এই জাতীয় কালচার কোনো অবস্থাতেই বিকশিত হইতে দেওয়া উচিত না। ধরেন কাউকে যদি সরানোর দরকার হয়, কোনো কিছু করার দরকার হয়, ভাই সেটার জন্য নিয়মতান্ত্রিক পথ আছে, সেটা করার জন্য আপনি যদি এইটাকে সমর্থন করেন তাহলে তো ঝামেলাটা হইলো। এই জাতীয় কাজ অনেক জায়গায় হইতেই থাকবে। সো আমি ব্যক্তিগতভাবে এটাকে কোনো অবস্থাতেই সমর্থন করছি না, এইগুলা ইমিডিয়েটলি স্টপ হওয়া উচিত, এবং যারা যারা এই ধরনের কাজ করছে এইটা যে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া উচিত না, সেটার জন্য কিছু প্রেসিডেন্ট সেট করা দরকার। যেমন প্রেসিডেন্ট সেট করা হয়েছে হবিগঞ্জে, একজন বিএনপির নেতা, লোকাল বিএনপির নেতা, উনি ওসিকে ফোন দিয়ে বলছিলেন কিছু একটা ঝামেলা করেছে, তারপর বলছে এই জায়গায় করতে হলে আমার শুনতে হবে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি বরিশালে দেখা গেল ওই জেলা আইনজীবী সমিতির যিনি দায়িত্বশীল ব্যক্তি, সভাপতি আর কি, উনি কোর্ট প্রাঙ্গণের ভেতরে কিছু এই যে বিশৃঙ্খল কিছু কাজ কারবার করেছিলেন এবং তাকেও অ্যারেস্ট করা হয়েছে। তো এই জাতীয় প্রেসিডেন্স থাকা উচিত। আপনার পলিটিক্যাল আইডিওলজি কি সেটা পরের আলাপ, কিন্তু এই জাতীয় কাজ হইতে পারে না। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ভেতর থেকে এই জাতীয় কাজ হওয়া উচিত না, এটা আমার অবস্থানটা একদম ক্লিয়ার। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হয়তো করে ফেলি, মুক্তিযুদ্ধের অনেকগুলো ভাস্কর্য 1.5 বছরে
ভাঙা হয়েছে, 32 ভাঙা হয়েছে। আপনি কি মনে করেন কিনা বিএনপির আমলে এগুলো সবগুলো আবার সংস্কার হবে? এখন যে প্রশ্ন করলেন কোথায় কি ভাঙা হয়েছে, কোথায় কি বিএনপির আমলে সংস্কার করা হবে, সেটা তো আমি বলতে পারি না। কিন্তু আমি আপনাকে যেটা বলতে পারি, ধরেন জেনুইন একটা মুক্তিযুদ্ধের স্মৃতি, রাইট? ধরেন যে দেখলেন যে বাংলাদেশের কোনো একটা জেলায় একটা মুক্তিযুদ্ধের স্মৃতি ছিল, যেটা একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। তো আপনি সেটাকে যখন ভাঙচুর করলেন, এটা তো আপনি মুক্তিযুদ্ধের স্মৃতিটাকে নাই করে ফেললেন। সো ওই জায়গায় আপনি এটা নিতেই পারেন। এমনকি অনেক জায়গায় আছে যে ভাঙচুরের ব্যাপারটা শুধু তো আপনি মুক্তিযুদ্ধের স্মৃতির কথা বলেন। দেখেন, মুক্তিযুদ্ধের ব্যাপারে তো আমি সবসময় বলি যে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল অধ্যায় দ্বিতীয়টা নাই। এবং এই যে তার পরবর্তীতে 90, ছোট করে 24 বলতে হবে। যেগুলা হয়েছে, এগুলা তো আসলে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সেই চেতনারই আর একটা রূপ, রাইট? এই জন্য তারেক রহমান সাহেব কিন্তু স্মৃতিসৌধে গিয়ে বলেছেন যে এই যে আমাদের স্বাধীনতার ধারাবাহিকতা রক্ষার একটা যুদ্ধের মতো হলো 24। সো ব্যাপারটা হলো 24 তো 71-এর সাংঘর্ষিক না। এই কারণে আমি মনে করি কোথাও যদি মুক্তিযুদ্ধের স্মৃতি বা কোনো কিছুই করা হয়, সেগুলার প্রতি সম্মান কিভাবে কি করা উচিত, এটা তো আমার ছোট মাথার কাজ না, এটা রাষ্ট্রীয়ভাবেই বিবেচনা করা উচিত। শুধু এটাই না, বাংলাদেশের দেশের উপরে মাজার ভাঙচুর করা হয়েছে, অনেক জায়গায় অনেক ধরনের এই ধরনের ঘটনা ঘটেছে, জেনুইন মবের মতো কাজ ঘটেছে, রাষ্ট্রের জায়গা থেকে প্যাট্রোনাইজ করা হয়েছে ডিরেক্টলি অনেক ইনডিরেক্টলি। আমরা যে জায়গায় সমালোচনা করেছি, আমরা অনেক দল ছিল ইউনূস সরকারের সমালোচনা করলে তারা আবার তেড়ে ফুরে উঠতো। সো এই প্রত্যেকটা ব্যাপার রিভিউ করে যেটা করা উচিত না, যে জায়গায় মাঝার ভাঙা হয়েছে সেই ব্যাপারগুলো আমি ওই আইডিওলজিকে সাবস্ক্রাইব না করতে পারি, রাইট? সেই ব্যাপারগুলো ওই রকম থাকা উচিত। মুক্তিযুদ্ধের সাথেও ধরেন মুক্তিযুদ্ধের নিয়ে তো ভাই কারো এই ধরনের এই ধরনের অবস্থা থাকা উচিত না যে মুক্তিযুদ্ধ নিয়ে চুলকানি টাইপ ব্যাপারটা হলো মুক্তিযুদ্ধ অবশ্যই বাংলাদেশের একটা খুবই সম্মানজনক একটা জায়গা এবং সবচেয়ে সম্মানজনক জায়গা, সেই ব্যাপারটাকে তো অবশ্যই প্রোটেক্ট করা উচিত। এবং আমার কাছে যেটা মনে হয় যে যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো রিভিজিট করা উচিত। আবার এমন যদি কোনো ব্যাপার থাকে যেটার সাথে যুক্তি নাই, শুধুমাত্র চেতনার ব্যবসা আছে, সেই ব্যাপারগুলা যেটা হয়েছে অনেক ক্ষেত্রে হয়তো হয়েই গেছে, সেটাকে পেছনে রেখে আমাদের সামনের দিকে। ধন্যবাদ শান্ত ভাই। একটা প্রশ্ন, আপনারা তো নির্বাচনে জামায়াতের সাথে জোটে ছিলেন, এখন তো নির্বাচন শেষ, জামায়াতের সাথে কেউ কেউ বলছেন জামায়াতের সাথে এনসিপি বিলীন হয়ে গেছে। আসলে জামায়াতের সাথে এনসিপি বিলীন হয়ে গেছে নাকি আলাদা তাদেরকে আমরা দেখবো? না, জামাতের সাথে এনসিপি বিলীন হয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ দেখবেন যে এখন এই গত শপথ নেওয়ার পর থেকে জামাত এবং এনসিপি সহ যারা রাষ্ট্রের বিরোধী পজিশনগুলোতে যেই দলগুলো আছে, এদের আপনার বক্তব্যগুলো যদি আপনারা অ্যানালাইসিস করেন, অন্তত মিডিয়াতে যতটুকু আসছে ততটুকু যদি অ্যানালাইসিস করেন, তাহলেও দেখবেন যে ইভেন জামাতের থেকেও এনসিপি মাঠে বিরোধী দলীয় জায়গাগুলোতে বলেন, জনগণের অধিকার নিয়ে প্রশ্ন সেগুলো সরব আছে। এবং আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের জামাতের সাথে নির্বাচন কেন্দ্রিক জোট ছিল এবং আমাদের স্থানীয় সরকার নির্বাচনে আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি, এককভাবে ইলেকশন করার চিন্তা করছি। সো জামাতের সাথে বিলীন হয়ে যাওয়ার প্রশ্নই আসে না। আমরা একটা নির্বাচন বলছেন এককভাবে ইলেকশনগুলো আপনারা এত ভোট পেতেন না। হ্যাঁ, হয়তো আমরা এত ভোট পেতাম না, কিন্তু হয়তো ভোটের চেয়ে হয়তো বেশি পেতাম, হয়তো আমরা আসন পেতাম না এত, কিন্তু আমাদের যেই আসনগুলোতে আমরা ভোট পেয়েছি, যেখানে আমরা হেরেছিও, এক একটা আসনে 10 দিন 15 দিনের প্রস্তুতিতেও আমরা যেই ভোট পেয়েছি, সেই ভোটের যদি আপনি অর্ধেক জামাতের ভোটও ধরেন, তারপরেও আমাদের যদি 300 ইলেকশন করতাম, হয়তো আমাদের ফাইন্যান্সিয়াল এবং আমাদের স্ট্রাকচারাল আমাদের ছিল না, প্রস্তুতি ছিল না, বিধায় আমরা হয়তো একটা আসনও পেতাম না, হয়তো বা 3টা পেতাম বা 4টা পেতাম। কিন্তু আমাদের যে জনসমর্থন আছে সেটা নিয়ে আমরা এগোতে চাই এবং সেই জনসমর্থন আমরা বৃদ্ধি করতে চাই। তো সেই জামাতের সাথে বিলীন হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরঞ্চ আমরা বাংলাদেশের প্রয়োজনে আগামী, আমার কাছে মনে হয় যে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় নাগরিক পার্টি। সেটা জামাত যদি কখনো কম্প্রোমাইজও করে, সে জামাতকে পিছিয়ে ফেলে রেখে এনসিপি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। আর আমি আপনার আগের প্রশ্নটাতে একটু অ্যাড করতে চাই, একবারে ছোট্ট করে, যে আমি মনে করি হ্যাঁ, যত জায়গায় মুক্তিযুদ্ধের যে সমস্ত স্মৃতি আছে সেইগুলোকে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটা আওয়ামী লীগের আমলে হোক, আওয়ামী লীগের আমলে তো আমরা দেখছি অনেক মুক্তিযোদ্ধা, তাজউদ্দিন আহমেদের মতো লোকজনকে পিছনে রাখছে, এরকম সবাইকে আবার রিকনস্ট্রাক্ট করা উচিত, কিংবা যতটুকু ক্ষতিগ্রস্ত করা উচিত, এবং মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ বা অন্যান্য দল থেকে মুক্ত করে সঠিক জনমানুষের ইতিহাসে স্থান দেওয়া উচিত।